আসসালামু আলাইকুম। জানি না সকলে কেমন আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তবে এটুকু বলতে পারি, যাদের অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার এই ধরনের মানসিক সমস্যা থাকে, তারা কিন্তু চাইলেও ভালো থাকতে পারে না। তো আমি এর আগের ভিডিওতে কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমি আমার জীবনে এই মানসিক সমস্যা চলাকালীন আমার কি কি সমস্যা হতো, আমার কিরকম প্রবলেম হতো, কিরকম ভয় লাগতো এবং কি আমার কিরকম অনুভূতি কাজ করতো, পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। কিন্তু আমি এটাও বলেছিলাম যে এই সমস্যা থেকে বার হওয়ার জন্য আমি কি কি করেছি, কিভাবে এখান থেকে বের হয়েছি এবং কি আমার কি কি এক্সারসাইজ, মেডিটেশন, আমার লাইফস্টাইল এবং কি এখান থেকে বার হওয়ার জন্য আমার চিন্তা ভাবনার পরিবর্তন, এই সব কিছু আমি কিভাবে চেঞ্জ করলাম, কিভাবে এখান থেকে বের হলাম, পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে প্রফেশনাল কোনো জায়গায় ভিডিও করি না, এটা আমার কলা বাগান। তো আমি মনে করি প্রফেশনাল কোনো ভালো জায়গায় ভিডিও করার থেকে আমি যাতে আপনাদের বিষয়টা বুঝাইতে পারি, আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন, এখানে ভালো জায়গা বা ভালো কোনো পরিবেশ এটা আমি ম্যাটার করি না বা এটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি চাচ্ছি আমি যেখানেই সময় পাই যাতে আপনাদের এই বিষয়গুলো বুঝাইতে পারি যে আসলে এই সমস্যাগুলো থাকাকালীন একজন মানুষের কীরকম কষ্ট হয়, সে তার লাইফটা কিভাবে পার করে, সে দিনগুলো কিভাবে কাটায়, সেটা একমাত্র যে এই সমস্যার মধ্যে রয়েছে ওই মানুষটা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ বুঝবে না। আসলে আপনি যদি আপনার ফ্যামিলিকেও বারবার বোঝানোর চেষ্টা করেন, তো তারাও বুঝবে না। তারা বলবে যে এগুলো কেউ চিন্তা করে নাকি? বা এরকম ভয় বলে কিছু হয় নাকি? চিন্তা না করলেই হয়, ভয় না পেলেই হয়। কিন্তু যার সমস্যাটা হয় সে কিন্তু আর এমনিতেই এই চিন্তাগুলো করে না বা এই ভয়গুলো সে নিজে নিজে থেকে পায় না। এটা একটা ডিসঅর্ডার। আপনি একটা মানসিক সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই আপনাকে সঠিক সলিউশন নিতে হবে, সঠিক ট্রিটমেন্ট নিতে হবে। আপনি যদি সঠিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সম্পূর্ণ আবার আগের থেকে একটা বেটার লাইফ ফিরে পেতে পারেন। তো আমি তো অলরেডি এই আগের ভিডিওতে বলে দিয়েছি আমার কি কি সমস্যা হতো। তো আমি এই সমস্যাগুলো থেকে কিভাবে বের হলাম, আজকে আমি আপনাদের এই বিষয়টা শোনাবো। তো মূলত আমার কিন্তু প্রথমত যে সমস্যাটা ছিল তা শুরু হয়েছিল আমার বুক ধড়ফড় থেকে। হঠাৎ আমার যে বুক ধড়ফড় বেড়ে যায়, মানে আমার গলায় একটু পানি আটকে যাওয়াতে আমার হঠাৎ নিঃশ্বাসটা নিতে অনেক প্রবলেম হয়েছিল, সেই সাথে আমার প্রচুর বুক ধড়ফড়ও হয়েছিল। এবং ওই সময় আমার বিপি, আমার ব্লাড প্রেশার এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হতো এই বুক ধড়ফড় করার পর থেকে আমি যেখানেই যেতাম বা আমি যদি বাসা থেকে বাইরে কোথাও দূরে বা বাজারে যেতাম, তো আমার মাথায় শুধু একটাই চিন্তা আসতো যে ওদিন হঠাৎ করে এরকম হয়ে গেল, বা বাজারে এসেছি এখানেও হবে না তো, বা আমি যদি বাইরে কোথাও যাই সেই বুক ধড়ফড় যদি আমার বেড়ে যায়, আমার মনে হয় হার্টের সমস্যা হয়ে গেছে। এই হার্টবিট নিয়ে সমস্যাটা শুরু কিন্তু আমার এটাই নিয়ে। প্রথমত আমার বুক ধড়ফড়টাই ছিল সমস্যার মূল কারণ। তো যখন আমি বিষয়টা খুব গভীরভাবে ভাবি যে কি রে, হাঁটতে চলতে সবসময় আমার বুক ধড়ফড় করে, অল টাইম আমার বুক ধড়ফড় করতেছে, যে সবসময় আমার ফোকাসটাও ওই হার্টবিটের দিকে যাচ্ছে, কি হয়ে গেল, আমি একজন সুস্থ স্বাভাবিক একজন মানুষ, হঠাৎ আমার এরকম সমস্যা হলো কেন, আমি তো কিছুক্ষণ আগেই ভালো ছিলাম। তো ওই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে একটা সময় এই বুক ধড়ফড়ের সাথে আমার অ্যাড হয় মাথা ঘোরা। হঠাৎ একদিন আমি আইপিএল খেলা দেখতেছিলাম। আসলে এই আইপিএল খেলাগুলো দেখার সময় হঠাৎ কেন জানি আমার মনে হলো আমার মাথাটা হঠাৎ এমনভাবে ঘুরে উঠছে, পুরো পৃথিবী জানি ঘুরতেছে। তো ওই সময় ওই মাথা ঘোরাটাও নিয়েও আমার টেনশন শুরু হয়ে গেছিল। তো তখন আমি বাসায় আসি, রাত বাজে ৯টা। তো ওই সময় বাসায় আসার পর বাসায় এসে আমি একটা গ্যাসের ওষুধ খাই, সেই সাথে একটা মেডিসিন নিই, যে ইন্ডোভার 10 নামে একটা মেডিসিন আমি খেয়ে নিই। তো আমার আম্মার বুক ধড়ফড় করতো, তো ওনার একটু হার্টের সমস্যা ছিল, তো উনি সেই মেডিসিনটা খায়, সেই মেডিসিনটা আমি খেয়ে নেই। তো খাওয়ার পর আমি শুয়ে পড়ি, শুয়ে পড়ার পর সকালে যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম চিন্তা এসেছিল সেই মাথা ঘোরাটা নিয়ে। আবার কালকে হঠাৎ কেন মাথাটা ঘুরলো, এই মাথা ঘোরা চিন্তাটা যখন মাথায় আসে, আমি বিছানা থেকে মাটিতে পা রাখতে না রাখতে আমার কেন জানি মনে হচ্ছে আমি নিজের প্রতি যে একটা ব্যালেন্স বা আগে যেভাবে স্বাভাবিকভাবে হাঁটতাম, চলাফেরা করতাম, সেটা কেমন জানি আমার যেন হচ্ছে না। আমি হাঁটতে গেলে মনে হচ্ছে আমার শরীর টলমলো করতেছে,
পড়ে যাবো এমন একটা অনুভূতি লাগতেছে। তো তারপর এই সমস্যাটা কিছুদিন চলার পর ম্যাক্সিমাম আমার পুরো ফোকাসটা এখন বুক ধড়ফড় থেকে চলে আসে মাথার দিকে। আমার এত পরিমাণে এই মাথা ঘোরাটা আমাকে যন্ত্রণা দিচ্ছিল যে আমি জাস্ট এটাই চাচ্ছিলাম যে কোনোভাবে যদি এই চলাফেরা বা হাঁটা চলার মধ্যে যে ব্যালেন্সিং প্রবলেম এটা যদি আমার ঠিক হয়ে যায় তাহলে আমার আর কোনো প্রয়োজন নেই। এই মাথা ঘোরা এবং কি বুক ধড়ফড় এই দুটা বিষয় মিনিমাম আমাকে ৪ থেকে ৫টা মাস এত পরিমাণে কষ্ট দিছে। প্রথমত বুক ধড়ফড় থেকে এখন আমার সবথেকে বেশি ফোকাস যাচ্ছিল এই মাথা ঘোরাটা। মানে মাথাটা তো পুরোপুরি ঘুরতো না। মানে আমি হাঁটতে গেলেই মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি। ঠিকমতো হাঁটতে পারতেছি না। বা মনে হচ্ছে যে আমি হাঁটলে মানুষ মনে ভাবে যে এ মনে হয় আঁকাবাঁকা করে হাঁটতেছে। মানুষের ভিড়ে গেলে এটা আমার সবথেকে বেশি সমস্যাটা দেখা দিত। তো এভাবে মোটামুটি ৫-৬ মাস চলার পর হঠাৎ করে আমার তখন চিন্তা আসছে প্রেশার মাপা নিয়ে। আমার প্রচুর পরিমাণে এই সমস্যাটা আমার এত পরিমাণে বেড়ে গেছিল যে প্রেশার মাপা আমার প্রতিদিন প্রেশার মাপা লাগতো। আমার কেন জানি মনে হতো মাথায় যদি একটু চাপ ধরে থাকতো আমার মনে হতো আমার মনে হয় প্রেশার বেড়ে গেছে। আবার চলে যেতাম ফার্মেসিতে বা ডাক্তারের দোকানগুলোতে গিয়ে আমি বলতাম দেখেন তো আমার একটু প্রেশারটা আমার খারাপ লাগে। বা একটু যদি দুর্বলও লাগতো আমার মনে হচ্ছে প্রেশার হাই হয়ে গেছে এই জন্য মনে হয় দুর্বল লাগছে মাথা ঘোরাচ্ছে। এই প্রেশার বাড়ার বিষয়টা আমাকে আরো এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছে। প্রথমত ছিল দুটা তার সাথে অ্যাড হলো এটা হওয়ার পর এখন আমি গরুর মাংস খাচ্ছি না। আমি কোনো ভাজাপোড়া খাচ্ছি না, তৈলাক্ত খাবার খাচ্ছি না। আমার মাথায় চিন্তা আসে যে গরুর মাংস খেলে মানুষের তো প্রেশার বেড়ে যায়। ডাক্তাররা তো গরুর মাংস খেতে বারণ করে। তো যে মানুষটার প্রিয় খাবার ছিল আমার গরুর মাংস, তো আমি সেই গরুর মাংস খাওয়া হুট করে বন্ধ করে দেই। এবং কি সেই সাথে অনেক ভালো কিছু খাবারও আমি খাওয়া বন্ধ করে দেই। আমি মনে করতাম ভালো খাবার খেলে প্রেশার হাই হয়ে যাবে। এবং কি কন্টিনিউ এই প্রেশার মাপার চিন্তা নিয়েই আমার দিন যেত। এবং এটা কিছুদিন চলার পর আবার এড হলো কি যে গ্যাস অ্যাসিডিটি সমস্যা। কোনো খাবার খেলেই পেটের মধ্যে গ্যাস অটোমেটিক্যালি বেড়ে যেত। ঘন ডেকুর আসতো। ঠিকমতো ভালোমতো হজম হতো না খাবারগুলো। তো আবার আমি পড়ে গেলাম এই এক চিন্তায় কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে এরকম আমি বুঝতেই পারি নাই। তো তখন আমি কি করি এই সময় আমি আমাদের এলাকার এক ডাক্তারের কাছে যাই। ওই মেডিসিন ডাক্তার উনি তো হার্টের জন্য আমি ওনার কাছে যাই ওনার কাছে যাওয়ার পর তো উনি আমার সব রিপোর্ট টেস্ট সব কিছু করার পর দেখে যে না সব কিছু নর্মাল আছে। তো উনি আমাকে বলে দেখো বাবা তোমার কোনো সমস্যা নেই। তোমার যেটা হচ্ছে এটা টেনশনের জন্য হচ্ছে তুমি ঠিকমতো এই ওষুধগুলো খাও আর রেস্ট নাও ভালো মতো ঠিকমতো ঘুমাবা এটা কেটে যাবে। তো উনি আমাকে খুব ইজিলি ভাবে বিষয়টা বুঝিয়ে দিয়েছে কিন্তু আসলে উনি যতটা ইজিলি ভাবে আমাকে বলেছে আমার কাছে বিষয়টা ততটা সহজ মনে হয় নাই। কারণ আমার কষ্ট হচ্ছে আমি অনুভূতিগুলো ফিল করতে পারছি যে না আমার প্রচুর কষ্ট হচ্ছে আমার সমস্যা হচ্ছে। উনি বলছে হার্টের কোনো সমস্যা নেই কিন্তু আমার বুক ধড়ফড় তখনও করতেছে। তো এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই বিষয়গুলো তো আমি আসলে এই আগের ভিডিওতে সবকিছু বলেছি। তো এই বুক ধড়ফড়ের পর তখন শুরু হয় আমার গ্যাস অ্যাসিডিটি গ্যাস এই জন্য কোনো কিছু খাইতে পারতাম না বা গ্যাসের জন্য আমি মনে করেন যে দূরে কোথাও যাইতে পারতাম না বাইরে গেলে আমার গ্যাস বেড়ে যেত। ঘন ডেকুর আসতো। তারপর এই সমস্যাটা থাকতে কিছুদিন আবার আরেকটা নতুন সমস্যা শুরু হয় কি তখন মৃত্যু হয়। তখন আবার মৃত্যু ভয়টা আমার মোটামুটি এত পরিমাণে কষ্ট দেয়। এই মৃত্যু ভয়টা নিয়ে গবেষণা করতে মোটামুটি ২ বছর নিয়ে চলে গেছে আমি এই মৃত্যু ভয়টাকে নিয়ে। যখন এই মৃত্যু ভয়টা আমার কাজ করতো, এই মৃত্যু ভয়টা কাজ করার পর আমি অনলাইনে সার্চ করি যে আসলে এই মৃত্যু হয় বা এরকম সমস্যা হওয়ার কারণ কি? তখন অনলাইনে বা ইউটিউবে আমি দেখি যে না এই সমস্যাগুলোর উপর ডিপেন্ড করে একটা ভিডিও আসে আমার কাছে। তো উনি আসলে ভারতের উনি একজন প্রফেশনাল ডাক্তার। তো উনার ভিডিওগুলো আমার সামনে আসে। আসার পর আমি ভিডিওগুলো দেখি। তো দেখার পর জানি আমার মনে হয় যে সেম সমস্যা উনি যেগুলো বলেছে প্রতিটা সমস্যাই আমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো তখন আমি বুঝতে পারলাম যে এটা একটা মানসিক সমস্যা। তো এর জন্য আসলে আমার অনেক সমস্যা ছিল। আমি বলে শেষ করতে পারব না আপনাদের। আর আমি তো বলেছি এর আগের ভিডিওতে আপনারা যদি না শুনে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন যে আসলে আমার কি সমস্যা হতো। তো এখান থেকে বার হওয়ার জন্য আমি মূলত যেটা করেছি সর্বপ্রথম আমি একজন ডক্টরের কাছ থেকে আমি সাজেস্ট নিয়েছি যে উনার সাথে আমি কথা বলি। তো উনার বাসা ভারত ইনসাইড কেয়ার যে চ্যানেলটা চালায় প্রবণ সার। তো উনার কাছ থেকে আমি কাউন্সেলিং নিতাম ওই সময় অনলাইনে। তো উনাকে আমি দেখানোর পর উনি আমাকে বলে, "দেখো বাবা তোমার যে সমস্যাটা হচ্ছে এটা সম্পূর্ণটাই তোমার একটা মনের অসুখ আর কিচ্ছু না। আর মূলত তোমার বুক ধড়ফড় করতেছে এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে তোমার ভয়।
তুমি ভয় পাচ্ছ, তুমি মনে করতেছো তোমার কিছু হয়ে যাবে, বা কিছু হয়ে যাওয়ার যখন তুমি কোনো একটা আশঙ্কা নিজেকে দাও, তো মস্তিষ্ক তখন সেটাকেই বাস্তব মনে করে নেয়। তো উনি আমাকে একটা কাউন্সিলিং করায়, তো ওনার কাছ থেকে আমি পেমেন্ট করে ওনার কাছ থেকে আমি কাউন্সিলিং সেশন নিই। নেওয়ার পর উনি আমাকে একটা সেশনে অনেক কিছু বিষয়গুলো এমন সুন্দর করে বুঝিয়ে বলে যে আসলে আমার মনের যে একটা ভুল ধারণা ছিল, বা যে আমি মনে করতাম হ্যাঁ আমার কোনো বড় ধরনের কিছু হয়ে যাবে, বা আমার বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছে, এই যে একটা ভুল ধারণা ছিল, সেটা কিন্তু অলরেডি আমার মনে হতো যে ওই দিনই 70 থেকে 75% আমার মাইন্ডসে ক্লিয়ার হয়ে গেছিলো। তখন আমি বিষয়টা বুঝতে পারি। উনি আমাকে বলে যে, "দেখো এভাবে চলো, কিছুদিন চলো, এভাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই।" তো সেই সাথে উনি আমাকে কিছু এক্সারসাইজ, মেডিটেশন অনেক সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছিলেন। তো আমি সেভাবে চলতে শুরু করি। কিন্তু কি হয় মূলত আমি ১ সপ্তাহ, ১৫ দিন, ২০ দিন কন্টিনিউ উনার কথা মতো চলি। কিন্তু কোনো রেজাল্টই আমি এখান থেকে পাচ্ছিলাম না। কারণ আসলে রেজাল্ট পাচ্ছিলাম না, এটার মূল কারণই হচ্ছিল আমি আসলে কন্টিনিউ এই বিষয়টার দিকে ফোকাস দিতাম যে আসলে আমি যেগুলো করতেছি কই সুস্থ তো হচ্ছি না, ভালো তো হচ্ছি না, কই আমার তো সমস্যাগুলো যাচ্ছে না। এই সমস্যাগুলো যাচ্ছে না, এই বিষয়টার দিকে ফোকাস দেওয়াটার মূল কারণই ছিল এই সমস্যা থেকে আমার ভালো না হওয়া। তো আমি আবার ওনার সাথে যোগাযোগ করি, আবার কাউন্সেলিং নেই। তো উনি আমাকে বলে, দেখো এই রোগটা বা এই সমস্যাটা কোনো বড় ধরনের কোনো রোগ না, বা এখান থেকে যে বড় কিছু হয়ে যাবে বা কোনো ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে, এটা তেমন কোনো বড় ধরনের সমস্যা না, বা এখান থেকে কেউ কখনো মারা যায় না, বা এখান থেকে কারো বড় ধরনের কিছু হয় না। তো আসলে এই সমস্যাটা কিন্তু বাস্তব না। আমি সকলকে একটা কথা বলি, বাস্তবে কিন্তু এই সমস্যাটা কোনো বাস্তব কোনো রোগ না, এটা সম্পূর্ণটাই কাল্পনিক অসুখ। আপনার মনের যে ভুল ধারণা, মনের মধ্যে যে ভয়, আপনার মনের যে চিন্তাগুলো, সম্পূর্ণ কিছুই এখানে কাল্পনিক। বাস্তব বলে এখানে কিছু নেই। কিন্তু কষ্টটা আপনি যেটা পাচ্ছেন এটাও কাল্পনিক। তো এখন কথা হচ্ছে, আপনার সমস্যাগুলো যদি বাস্তব না হয়, আপনার কষ্টটাও যদি বাস্তব না হয়, তো আপনি যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এখান থেকে বের হওয়ার বা এখান থেকে ভালো হওয়ার, আপনার সামনে কোনো বিপদ নেই, কোনো জন্তু নেই, কোনো জানোয়ার নেই, ভয়ানক কোনো প্রাণী নেই, তো আপনি লড়াইটা করবেন কার সাথে? আপনি যদি চেষ্টা চালিয়ে যান হাওয়ায় তলোয়ার চালানোর জন্য, তো সেখানে আপনি কাটবেনটা কি? আপনি তো মনে মনে ভাবতেছেন হ্যাঁ আমার বিপদ আছে, আমার কষ্ট হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, কিছু হয়ে যাবে, কিন্তু আপনার বাস্তবে কোনো সমস্যা নেই এগুলা। আপনি শুধু নিজেকে জাস্ট অনুমান করেন, নিজেকে জাস্ট শুধু বোঝাচ্ছেন, মিথ্যে একটা ভয় দেখাচ্ছেন যে না কিছু হয়ে যাবে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিন্তু বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি কোনো একটা চিন্তাকে বিশ্বাস করে নেয়, বা কোনো একটা কাল্পনিক ভয়কে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে নেই, বারবার সেই চিন্তাটা নিয়ে আমরা গবেষণা করি, তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকেই বাস্তব মনে করে। কারণ আমাদের মস্তিষ্ক সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করে যে আপনি কোন বিষয়টাকে ইম্পর্টেন্ট দিচ্ছেন বেশি, বা কোনটাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিচ্ছেন, সেটা কাল্পনিক হোক বা বাস্তব হোক। এখন যখন আপনি সবসময় নিজেকে একটা বিপদের সংকেত দিচ্ছেন, বা সবসময় নিজেকে ভয় দেখাচ্ছেন, তো তখন কি হয় আমাদের মস্তিষ্ক সেটাকে বাস্তব মনে করে, এবং কি সেই ভয় বা সেই বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য সে চেষ্টা চালিয়ে যায়, এবং এখান থেকে বাঁচানোর জন্য তার যা যা করার দরকার সে সেইগুলোই করে। এই যে বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, অস্থির লাগা, শরীর থেকে ঘাম হওয়া, এই যে সমস্যাগুলো হচ্ছে না, এগুলো আপনাকে বাঁচিয়ে রাখার জন্যই হচ্ছে। আপনি যাতে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট হয়ে টিকে থাকতে পারেন। কিন্তু আমরা মনে করি অ্যাংজাইটিতে বুক ধড়ফড় করে মানে হার্টের সমস্যা, অ্যাংজাইটিতে বুক ধড়ফড় করতে মানে করে মানে আমাদের হার্ট দুর্বল। এটা কখনো না। আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে, এই ভুল ধারণাগুলো ভাঙার জন্যই আপনাদেরকে একজনকে দেখাইতে হবে। আপনি যদি নিজে নিজে এই পজিটিভগুলো দেন, নিজেকে বারবার বলেন হ্যাঁ এটা তো একটা মানসিক সমস্যা, এটা থেকে কিছু হবে না, অনেক ভিডিও দেখেছি, অনেক অ্যাংজাইটি রিকভারি স্টোরি শুনেছি, সবাই ভালো হয়, আমিও হয়ে যাব, এটা হয় না। একটা সাপোর্ট লাগে। কারণ যখন আপনি নিজে নিজে পজিটিভ দিতে যাবেন, আপনার মস্তিষ্ক সেটাকেও সন্দেহজনকভাবে দেখবে। যদি এভাবে না হয়, যদি ভালো না হয়, আমার মনে হয় এই রোগটা হয় নাই, আমি মনে হয় ভালো হব না, আমার মনে হয় বড় ধরনের রোগ হয়ে গেছে, আমার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে, আমার মনে হয় বুকে কোনো সমস্যা হয়ে গেছে, আমার পেটে আলসার হয়ে গেছে। অনেক মানুষের অনেক ধরনের সমস্যা হয়, কারো কিডনি নিয়ে ভয় হয়, কারো হার্ট অ্যাটাক নিয়ে ভয় হয়, কারো স্ট্রোক নিয়ে ভয় হয়। এক একজন মানুষের এক এক ধরনের ভয় থাকে এই মানসিক সমস্যাগুলোতে।
তো মূলত আমি তখন কাউন্সেলিংগুলো নেওয়ার পর আমি তখন তার কথা মতো আবার চলা শুরু করি। আমি হাল ছাড়ি নাই। উনি আমাকে বলে, "যাই হবে হোক, তুমি সমস্যাগুলোর জন্য ঘরে ঢুকে থাকবা না। যে জায়গায় গেলে সমস্যা হয়, যেখানে গেলে বেশি ভয় লাগে, সেই জায়গাগুলো তুমি বারবার যাও।" আমি যাওয়া শুরু করি। যখন যেতাম ১ম যাবো তো দূরের কথা, যাওয়ার আগেই আমার ভয় লাগতো। এমনকি সেই সাথে আমার সমস্যাও হতো। আমার মনে শুধু একটা চিন্তা আসতো, আমি ওখানে গেলেই আমার কিছু হয়ে যাবে। আমি হাত-পা কাঁপা অবস্থায় আমি সেই জায়গাটাতে যেতাম। আমি যাওয়ার পর দেখতাম সেই জায়গায় আমার থরথর করে হাত-পা কাঁপতেছে। আমার খারাপ লাগতেছে প্রচুর। আমার বুক ধড়ফড় করতেছে। আমার মাথা ঘুরোচ্ছে। আমার মনে হচ্ছে এখনই কিছু হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা মাইন্ডসকে বারবার বুঝাইতাম, যদি কিছু হয়ে যাওয়ার তো হয়ে যাক। আমি বাসায় থাকলেও হবে, এখানে থাকলেও হবে। কিন্তু আমার বাসায় সমস্যা হচ্ছে না, আমার এখানে হচ্ছে। তাহলে এটা আমাকে অবশ্যই বোকা বানানো হচ্ছে। আমাকে ব্ল্যাকমেইল করানো হচ্ছে। আমি এখানে থাকবো, দেখি কি হয়। আমি একটা ফিক্সড টাইম দিয়ে দিতাম। এমনকি টাইম দেওয়ার পরে ১ম আমার এটা কাজ করত না। যে ধরেন আমি যে নিজের সাহস নিয়ে আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো বা বাজারে গেলে একাই আমি হাঁটবো। আমি যেতাম কিন্তু মনের জোরে, কিন্তু যাওয়ার পরও সেই কনফিডেন্সটা আমার থাকতো না। আমি আবার ফোনে কল দিতাম যে, "আমার এমন লাগতেছে, কি করব? এমন অনুভূতি হচ্ছে, এমন ভয় লাগছে।" তো উনি আমাকে সেই সময় বলে যে, "দেখো তুমি এরকমভাবে চলো, এটা বুঝাও, নিজেকে এভাবে পজিটিভ দাও, কিচ্ছু হবে না, ওই জায়গায় থাকো।" উনি খুব সুন্দরভাবে আমাকে যে সাহসটা দিতেন, তো ওই সাহসটাই ছিল আমার এখান থেকে বার হওয়ার মূল টপিক। এইজন্যই বলি যে নিজে হয় না। একটা সাপোর্ট থাকলে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসা যায়। এভাবে চলতে তখন আমি উনার কথা মতো চলার পর মোটামুটি আমার বুক ধড়ফড়টা কিছুটা কন্ট্রোলে আসে। তারপর আমার মাথা ঘোরাটাও কিছুটা কন্ট্রোলে আসে। আমি হাঁটতে পারি মোটামুটি দূরে, হালকা বেশি দূরে না, মোটামুটি হালকা দূরে যাইতে পারি। তো তারপর আমার মূলত এই সমস্যাগুলো থেকে তার সবথেকে বেশি যেটা আমার ভয়, আমার যেটা ছিল বা সমস্যার জন্য আমার যেটা সবথেকে ভয়ানকভাবে ছিল, মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় এত পরিমাণে আমার মধ্যে হঠাৎ করে বেড়ে গেল যে কোনো মানুষ মারা গেলে আমি দেখতে যাইতেও পারতাম না। কোনো মানুষের মৃত্যুর খবর আমি শুনতেও পারতাম না। এমনকি আমার মনে সবসময় একটা চিন্তা আসতো, কোনো একটা মানুষ যদি মারা যেত, আমি যদি শুনতাম সাথে এই চিন্তাটা আমার মাথায় আগে আসতো যে সে মানুষটা কিভাবে মারা গেল? তার কি হয়েছিল? যদি সে হার্ট অ্যাটাক করে মারা যায় তো আমারও মনে হচ্ছিল যে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমারও হার্টের সমস্যা মনে হয়, আমারও কিছু হবে না তো? মানে এইরকম ভুলভাল চিন্তাগুলো মাথার মধ্যে শুধু আসতো। এই মৃত্যু ভয়টা এতটাই আমাকে কুরে খেয়েছে যে আমি কাউকে বলে বিশ্বাস করাইতে পারবো না। তারপর এই মৃত্যু ভয়টা আমি আসলে আপনারা যাদের এই মৃত্যু ভয় যদি থাকে বা আপনারা যদি এই মৃত্যু ভয়ের জন্য বাইরে কোথাও যাচ্ছেন না, বাসা থেকে বেরোতে পারছেন না, কোনো কাজ কামে ফোকাস দিতে পারছেন না, আমি সকলকে একটা কথা বলব। দেখো ভাই, মৃত্যু ভয় পাওয়াটা স্বাভাবিক। যতটা স্বাভাবিক নরমাল মানুষ পায়। কিন্তু এতটা মৃত্যু ভয় পাওয়া কখনো স্বাভাবিক না যেটা আপনি পাচ্ছেন। আপনি ভাবুন তো, যখন আপনার এই সমস্যাগুলো ছিল না, তখন কি আপনি এরকম ভয় পাইতেন? আপনি দেখুন যে আপনার জানা মতে অনেক মানুষের মৃত্যুর খবর আপনি শুনেছেন। আপনি দেখতে গেছেন। আপনার কিছু হয় না। আপনি জানেন আপনিও একদিন মারা যাবেন। কিন্তু এখন আপনি মৃত্যু রিলেটেড কোনো সংবাদ, কোনো খবর, কোনো নিউজ আপনি শুনতেই পাচ্ছেন না। আপনি দেখতে যাইতেও পারছেন না। কোনো অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে আপনার মনে হচ্ছে যে কিছু হয়ে যাবে। এটা বিপদের সংকেত। সাথে প্যানিক হয়ে যাচ্ছেন। কোনো কাক ডাকলে আপনার মনে হচ্ছে আপনার বিপদ হয়ে যাবে। কোনো কুকুর কান্না করলে মনে হচ্ছে এটা আপনারই বিপদ হবে। আপনার সেই সাথে কোনো বিড়ালও যদি কান্না করে, কোনো বিড়াল ডাকে, তাও মনে হয় বিপদটা আপনারই হবে। এবং কি কিছু মানুষ রয়েছে যারা রাতে স্বপ্ন দেখে। রাতে এমন কিছু ভয়ানক স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো দেখার পর তারা অনলাইনে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা খুঁজে একদম তুছনাছ করে দেয়। এমনকি যখন ব্যাখ্যাগুলো খোঁজার পর তারা সেই ব্যাখ্যা থেকে তারা এমন কিছু কথা বলে যে সে আপনার সাথে বিপদ বাস্তবে ঘটেই যাবে। এখন আপনি কি করছেন? সারাদিন যদিও মনের জোর দিয়ে কাজ কামে যাচ্ছেন, কাজ কাম তো করছেন দূরের কথা, সেই জায়গায় শুধু ওই স্বপ্ন। আজকে এই স্বপ্নটা দেখলাম কেন? এই স্বপ্নটা দেখলে কি আজকে আমার কিছু হয়ে যাবে নাকি? এই স্বপ্নের ব্যাখ্যা তো এরকম। সারাদিন অস্থিরতা। মনে হচ্ছে কিছু হয়ে যাবে, কিছু ঘটে যাবে। এভাবে আপনি দিন কাটাচ্ছেন। কিন্তু আসলে বাস্তবে ভাবুন তো, আপনি ভয়টা কতদিন ধরে পাচ্ছেন? ৬ মাস, ১ বছর, ২ বছর, ৪ বছর, ৬ বছর, ৮ বছর, ১০ বছর, ২৫, ৩০ বছর পর্যন্ত আমি দেখেছি এই সমস্যায় মানুষ ছিল।
তো আপনি যে ১ বছর, আমি ৬ মাস, ৫ মাস, ২ মাসের কথা বলি। আপনি যে ২ মাস ধরে ভাবছেন আপনি মারা যাবেন, প্রতিদিন আপনার মনে হচ্ছে আপনার কিছু হয়ে যাবে। কিন্তু এখনো আপনি বেঁচে আছেন। আপনি নিঃশ্বাস নিচ্ছেন। তো আপনি খাচ্ছেন-দাচ্ছেন, ঘুরছেন-ফিরছেন। আর সারাদিন এই ভয় নিয়েই পড়ে আছেন, এমনকি বেঁচে আছেন। তো আপনি কেমনে ভাবতেছেন আপনার এই চিন্তাটা বাস্তব? আপনি ভাবতেছেন আপনি প্রতিদিন মারা যাচ্ছেন কিন্তু এখনো মারা যাচ্ছেন না, এখনো বেঁচে আছেন। তাহলে পিছনের যে ২ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর যে দিনগুলো আপনি ভয়ে, ভয়ে পার করে এসেছেন, আপনি কি একটা দিনও আনন্দে থাকতে পেরেছেন? আপনি কি মনে হচ্ছে একটা দিনও আপনি শান্তিতে ঘুমিয়েছেন? কি লাভ হয়েছে আপনার সেই ভয়টা পেয়ে? কি লাভ হয়েছে আপনার এই চিন্তাগুলোকে এত কষ্ট পেয়ে? তাইলে যদি ওই সময় ভয়টা না পেয়ে আপনি স্বাভাবিক মানুষের মতো সব জায়গায় যেতেন, সব কাজকাম করতেন, আপনি নিজেকে আনন্দের জায়গাগুলোতে নিয়ে যেতেন, বন্ধু-বান্ধবের সাথে ঠিকমতো কথা বলতেন, পাড়ার দোকানের চায়ের দোকানে গিয়ে ১ কাপ চা খেয়ে আসতেন। কি ক্ষতিটা হতো? আপনি পারবেন পিছনের সেই দিনগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে? সম্ভব না। যখন সম্ভব না, সামনের যে দিনগুলো রয়েছে আপনার কি মনে হচ্ছে আপনি সেগুলো এভাবে কাটাবেন? সম্ভব না। এটা কখনো এই ভুলটা আপনারা করবেন না। আপনারা প্রথমত অবশ্যই একজনকে দেখাবেন, যার এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। সেটা হোক কাউন্সিলর, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজি। আপনার আশেপাশে আপনার জানা মতে যার এই সমস্যাগুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, অবশ্যই আপনি তাকে দেখাবেন। কারণ আপনি যদি দেখান এমনকি আপনি যদি সঠিক গাইডলাইন মেনে চলেন, 100% আপনার যেকোনো ধরনের ভয় থাকুক না কেন, যেকোনো ধরনের সমস্যা হোক না কেন, আপনি স্বাভাবিক এমনকি বেটার একটা লাইফে ব্যাক করতে পারেন। আমার জানা মতে আমি দেখেছি যারা এই সমস্যাগুলো থেকে যাদের অ্যাংজাইটি, ওসিডি, ফোবিয়া, প্যানিক অ্যাটাক এই সমস্যাগুলো যাদের হয় এবং কি যারা এই সমস্যা থাকার পর এখান থেকে বেরিয়ে আসে, আপনি বিশ্বাস করবেন না এখান থেকে বেরিয়ে আসার পর তাদের আত্মবিশ্বাস, মনোবল এত পরিমাণে বেড়ে যায় যে ছোটখাটো সমস্যাগুলো তখন তাদের জীবনে কোনো সমস্যাই মনে হয় না। এমনকি তারা একজন স্বাভাবিক নরমাল মানুষের থেকে ভালো এবং কি সুস্থ সুন্দরভাবে হাসিখুশি অবস্থায় জীবনযাপন করতে পারে। এটা বিশ্বাস করবেন না আপনারা। কিন্তু অবশ্যই এটা সম্ভব। তার জন্য অবশ্যই আপনাকে বিষয়গুলোকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যতক্ষণ বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝবেন না, জানবেন না আসলে এই সমস্যাগুলো কি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আপনার ভুলটা কোথায় হচ্ছে, এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে কি, কি করতে হবে, কিভাবে চলতে হবে, আপনার এই সমস্যাগুলোর জন্য কি, কি খাওয়া যাবে না, কি, কি খেলে ভালো হয়, এমনকি কি, কি এক্সারসাইজ, মেডিটেশন, লাইফস্টাইল, চিন্তাভাবনা পরিবর্তন A to Z বিষয়গুলো যখন আপনি আপনার কাউন্সিলর বা যার কাছ থেকে আপনি সাজেস্ট নিয়ে চলবেন, সে আপনাকে সুন্দরভাবে শিখিয়ে দেবে, বুঝিয়ে বলবে। আপনি দেখবেন এখান থেকে বের হওয়ার রাস্তাটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আপনি বুঝে যাবেন যে আসলে আপনার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কিন্তু আপনি যদি কাউকে না দেখান, নিজে, নিজে চেষ্টা করেন, আপনি কন্টিনিউ বিভিন্ন ধরনের anxiety রিলেটেড ভিডিও দেখতেছেন, anxiety রিকভারি স্টোরি দেখতেছেন। কিন্তু কোনোভাবে কি হচ্ছে? আমার মনে হয় হচ্ছে না। আপনি ১০ বছর ধরে ভিডিও দেখতেছেন। ১০ বছর ধরে কিন্তু এখান থেকে বের হতে পারছেন না। ভিডিও দেখে, রিকভারি স্টোরি দেখে এগুলো থেকে ভালো হওয়া যায় না। ভিডিও হচ্ছে জাস্ট সচেতনমূলক। যাতে আপনি বিষয়গুলোকে বুঝতে পারেন, হ্যাঁ, আপনি একটা ডিসঅর্ডার বা একটা মানসিক সমস্যার মধ্যে আছেন। কিন্তু এখান থেকে ভালো হওয়ার জন্য আপনাকে সাইকোলজি বুঝতে হবে। আপনার মস্তিষ্ককে বুঝতে হবে, আপনার মনকে বুঝতে হবে। তবে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। আমি সকলকে একটা কথা বলি, আপনাদের যাদের সমস্যা হয়েছে, কেউ ভয় পাবেন না। কেউ ঘাবড়াবেন না, কেউ টেনশন করবেন না। অবশ্যই আপনারা বেরিয়ে যাবেন। সবাই বেরিয়ে যাবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও আমি প্রতিটা মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা সম্ভব না, আমি পারি না বা আমার মনে হয় যে আমি প্রতিটা সমস্যা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। আপনাদের যার যে ধরনের সমস্যাই হোক না কেন, আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের আমি সকলকে একটা কথা বলি, অনুরোধ করে বলি, এগুলো সমস্যা সম্পূর্ণটাই একটা চিন্তা ভাবনা থেকে আসা। সম্পূর্ণটাই কাল্পনিক, সম্পূর্ণটাই অবাস্তব। কিন্তু আপনাকে অবশ্যই একজনকে দেখাইতে হবে, একজনের সাজেস্ট নিয়ে চলতে হবে। উনি আপনাকে যা, যা করতে বলবে সেগুলো করবেন। অবশ্যই যদি ডাক্তারবাবু আপনাকে মেডিসিন দিয়ে থাকে সেগুলো খাবেন। দেখবেন যে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। আর এই সমস্যা থেকে বার হওয়ার একটাই রাস্তা, তা হচ্ছে ফেস করা। আপনাকে ফেস করতে হবে। প্রতিটা ভয়ের সাথে আপনাকে ফেস করতে হবে। প্রতিটা সমস্যার সাথে আপনাকে ফেস করতে হবে। আপনাকে সমস্যাগুলোকে নিয়েই প্রতিটা জায়গায় যেতে হবে।
আপনাকে সমস্যাগুলো নিয়েই কাজকাম করতে হবে। আপনি যদি সমস্যাটাকে বড় করে দেখেন, তো আপনি এই সমস্যায় সারা জীবন থেকে যাবেন। যখন আপনি সমস্যাগুলোকে নিয়ে সব জায়গায় যাবেন, সমস্যাগুলোকে নিয়ে কাজ করবেন, তখনই কিন্তু আপনার মস্তিষ্ক বুঝবে যে না, এই সমস্যাটা আমার জীবনে বড় ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর না। আমার লাইফে ইম্পোর্টেন্ট হচ্ছে আমার কাজ-কাম, আমার দৈনন্দিন লাইফস্টাইল, আমার ভবিষ্যৎ, আমার সংসার, আমার ফ্যামিলি। কিন্তু যখন আপনি সারাদিন শুয়ে শুধু এই সমস্যাগুলো নিয়ে ভাববেন, আপনি শুধু সারাদিন এই বিষয়গুলো নিয়ে এবং কি এখান থেকে বার হওয়ার জন্য কি করতে হবে, এই সমস্যাগুলো হলে কি হয়, রোগের ভিডিও, বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের তথ্য খুঁজতে শুরু করবেন, আপনার সমস্যাগুলো তত বাড়বে। তো আমি একটা কথা সকলকে বারবার বলি, আপনারা কাউকে দেখান। যার যে ধরনের সমস্যা থাকুক না কেন, যেরকমই ভয় থাকুক না কেন, আপনারা একজনকে দেখান। আর আমি একটা কথা বলতে চাই যে আপনারা মূলত যদি বেশি কিছু নাও পারেন, তো সকালে ঘুম থেকে উঠে অন্তত 40 মিনিট সকলে হাঁটবেন। এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ সকলে করবেন। 40 মিনিট সকালে ঘুম থেকে উঠে অবশ্যই হাঁটবেন। মানসিক সমস্যা থেকে বার হওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট হাঁটা অনেক অনেক এটা কার্যকর। সকালে হয়তো বিকেলে সূর্য ডোবার আগে অবশ্যই সকালে 40 মিনিট আপনারা হাঁটবেন। সেই সাথে অবশ্যই এক্সারসাইজ মেডিটেশন আপনাদের করতে হবে। কারণ এক্সারসাইজ করলে, মেডিটেশন করলে মস্তিষ্ক শান্ত থাকে, শরীর রিল্যাক্স থাকে। ঠিক আছে? এবং কি আমাদের মধ্যে যে একটা ভুল ধারণার প্যাটার্ন, সেগুলোকে আমরা বুঝতে পারি। তার জন্য কিন্তু আপনাদের দেখাইতে হবে, কাউন্সেলিং নিতে হবে। তো সকলে অবশ্যই আপনারা আশেপাশে কাউকে দেখাবেন এবং কি কেউ ভয় পাবেন না। আপনারা কাউন্সেলিং নিন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এবং কি নেক্সট আমি আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো, হয়তো সেই ভিডিওটাতে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে দেব যা আপনাদের অনেক উপকারে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। ধন্যবাদ।